এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই বলো তো এখন ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই ভাইয়াকে এখন বলো যে এখন ঠিক আছে কিনা। এখন সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমরা আবার প্রথম থেকে শুরু করব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাতে রেকর্ডেড ভার্সনটা একদম পারফেক্ট স্মুথ হয়। বুঝছো? হ্যালো হ্যালো, এখন কি সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। ওকে, অন্তরীকরণের 7 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই 7 নাম্বার ক্লাসেই কিন্তু আমরা কি করব বলো তো, অ্যাকচুয়াল অন্তরীকরণ বা অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন শুরু করব। তাহলে ভাই, এই যে 6টা ক্লাস ধরে লিমিট পড়াইলেন, এই লিমিটটা আসলে কি? লিমিট আসলে খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? লিমিটটা আসলে খুবই ইম্পর্টেন্ট। লিমিট থেকেই লিমিট থেকেই আমাদের যে অ্যাকচুয়াল অন্তরীকরণ সেই ব্যাপারটা চলে আসে, বুঝছো? অন্তরীকরণের মেইন কনসেপ্ট লিমিট থেকেই আসে। একটা উদাহরণ, তোমরা যারা কোরআন শরীফ শিখছো, ফার্স্টে কি কায়দা আমপারা পড়ে নিছো না? হুম, তারপর কি মেইন কোরআন শরীফ শুরু করছো। এই লিমিটটা অনেকটা ওই কায়দা আমপারার মতো। আমরা দেখব লিমিট থেকেই, লিমিটের ধারণা থেকেই, লিমিটের সূত্রগুলো ব্যবহার করেই আমাদের ডিফারেন্সিয়েশনের কনসেপ্টগুলো আসবে। ওকে, সো লিমিট আমাদের জীবন থেকে যাবে না। আজকে নেক্সট ক্লাসেও দেখবা আমাদের জীবনে লিমিট আছে। এরপর থেকে লিমিটকে টাটা বাই বাই দিয়ে দিব, শুধু অন্তরীকরণ পড়বো, শুধু অন্তরীকরণ পড়বো। আমি বুঝাইতে পারলাম? তো চলো আমরা শুরু করব। তবে সেটার আগে গত ক্লাসে 2টা হোমওয়ার্ক ছিল, ওই 2টা হোমওয়ার্ক আমরা একটু করে ফেলি। 2টা হোমওয়ার্ক দ্য লিমিট। হ্যাঁ, একটু অন্যরকম, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখো, যদি এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হয়, তবে এইটার মান বের করতে বলছে, আচ্ছা, আমাকে কি দেওয়া আছে বলো তো? এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স। তাই যদি হয়, আমাকে বলো তো এটার ভ্যালু বের করা লাগবে। এখানে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স প্লাস এন এইচ আছে। আমাকে বলো তো এফ অফ এক্স প্লাস এন এইচ, এইটার ভ্যালু কি হবে? তুমি এই এক্স এর জায়গায়, এই এক্স প্লাস এন এইচ বসাবা, তাই তো? এই এক্স এর জায়গায় এই এক্স প্লাস এন এইচ বসাবা, তাই না? এই এক্স এর জায়গায় কি বসাবা? এক্স প্লাস এন এইচ। আমি কি বুঝাইতে পারছি তোমাকে পুরো ব্যাপারটা? তাহলে আমার এবার কোন লিমিটটা বের করা লাগবে? এইটা দেখো, মনোযোগ। লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে হচ্ছে এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই ভ্যালুটা বের করা লাগবে। এটা ভুল করছি, খুবই সাবধান। আমরা এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করছিলাম সবগুলাতে এক্স টেন্ডস টু 0 ছিল, এখানে কি এইচ টেন্ডস টু 0। খবরদার, এটা লেখা যাবে না। তোমরা অনেকে করবে এই ভুলটা, তো আমি করে কি দেখাই দিলাম, বুঝতে পারছো? এই ভুলটা করা যাবে না। এটা এক্স না, এটা কি এইচ। এইচ, এখানে এক্স হচ্ছে কোনো চলক না, এক্স ধ্রুবক আর কি। তাহলে কার ভ্যালুটা বের করা লাগবে? লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এন এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? এইটা কেমনে করব, এই লিমিটটা কেমনে সমাধান করব? দেখো, এক্স নিয়ে কোনো প্যারা নাই, এক্স তো ধ্রুবকই। ঝামেলা নিচের এইচটা, এটাকে সরান লাগবে। ঝামেলা কাকে? ঝামেলা কে? এই এইচটা, এখন এই এইচটা সরানোর জন্য মনে আছে আমাদের যে 4টা সূত্র ছিল? উপরে তোমার হয় সাইন আনতে হবে, নাই কজ আনতে, কজ না, হয় সাইন টেন। বুঝছো? সবাই আমাকে বলো, নিচের একটা এক্স আছে, এই যে একটা কালপ্রিট। এখানে কালপ্রিট কি? নিচের
আমরা এইচ দিয়ে চিন্তা করি, এখানে কালপ্রিটটাকে নিচের এইচ, এই এইচকে সরানোর জন্য উপরে কি আনতে হবে, একটা সাইন বা একটা ট্যান বা একটা লন অফ 1 প্লাস একটা ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1, এরকম কিছু একটা। কিন্তু এখানে দুইটা আছে, বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলে তো হবে না। তুমি এটাকে এটার নিচে নিতে পারো, বাট এটাকে যখন এটার নিচে আনবা তখন তো গেঞ্জাম লেগে গেল। দুইটাকে এক বানাইতে হবে, বিয়োগ আকারে থাকা যাবে না, গুণ আকারে থাকতে হবে, গুণ আকারে থাকতে হবে। গুণ আকারে থাকতে ফর্মুলা শিখছো, বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা শিখছিলা? 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। তোমাদের কি মনে পড়ে এই ফর্মুলাটা? তোমাদের কি মনে পড়ে এই ফর্মুলাটা? আমাকে বলো তো। তাহলে ফর্মুলাটা ভাঙায় দিই। লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, নিচে কত h, উপরে কত 2 সাইন সি মাইনাস ডি বাই 2 x প্লাস nh মাইনাস x বাই 2, 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তারপর cos c প্লাস ডি বাই 2 x প্লাস nh প্লাস x বাই 2, এরকমই তো থাকে। মনে রাখবে এখানে x কিন্তু কোনো প্যারা নেই, ঝামেলা হচ্ছে h, h, h। তাহলে দেখো কি থাকে, লিমিট h টেন্ডস টু 0, 2টা ধ্রুবক বাইরে নিয়ে আসলা, x x কাটা, x x কাটা, এখানে কত থাকে আমাকে বলো তো, সাইন nh বাই 2, নিচে হচ্ছে h, এরকমই তো থাকে, বলো বলো বলো, এরকমই তো থাকে, ইনটু cos x প্লাস x 2x, 2x বাই 2 কত x প্লাস nh বাই 2। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমাকে বলো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এখন মেইন কালপ্রিট ছিল এই এইচটা, মেইন কালপ্রিট ছিল এই এইচটা, ওকে কিন্তু সরানোর উপায় চলে আসছে। সাইনের মধ্যে কি nh বাই 2, nh বাই 2, তাহলে এখানেও nh বাই 2 দিয়ে দিলাম, এখানেও nh বাই 2 দিয়ে দিলাম, তাই না? আমাকে বলো তো। তাহলে আরেকটা n বাই 2 উপরে গুণ করতে হবে, আরেকটা n বাই 2 উপরে গুণ করতে হবে। ডান 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 ডান, সবাই আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এই 2টা 2 এর মতো লিখছি, এটাকে সাইন nh বাই 2 উপরে h বাই নিচে একটা h ছিল, আমি হলুদ জিনিসটা জোর করে আনলাম। এইবার এটার ভ্যালু কত? এটা কি একটা ফর্মুলা না? এটার ভ্যালু কত? এটা কি একটা ফর্মুলা না? এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসে? 2 ইন্টু 1। বাকিটা কিন্তু কোনো গ্যাঞ্জাম করবে না, n বাই 2 এর মতো থাকলো। cos x, h এর ভ্যালু 0, h এর ভ্যালু 0, তাহলে cos x প্লাস এটা, তাহলে 2 2 কাটা, কি পড়ে থাকে আমাকে বলো তো, n cos x, n cos x, এটাই কি আমাদের অ্যান্সার। এই অঙ্কটার মাহাত্ম্য আমরা একটু পরে গিয়ে টের পাবো, একটু পরে গিয়ে টের পাবো। বলো, এটা সবাই বুঝছো তোমরা? সহজ না? এটা সবাই বুঝছো? এটা সবাই বুঝছো, তাই না? সবাই বুঝছো। চলো সিমিলার আরেকটা অঙ্ক করব, সিমিলার আরেকটা অঙ্ক করব। এটা বুয়েটে আসছে, 10 নাম্বারের জন্য আসছে, 10 নাম্বারের জন্য আসছে, মনোযোগ দেখো। বুয়েটে 16-17 সালে আসছে এরকম একটা লিমিট, f of x হচ্ছে sin 3x, সবাই করো তো আমার আগে ভাগে। f of x হচ্ছে sin 3x, তাহলে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, f of x plus 3h minus f of x by 3h, এটার ভ্যালু। ওকে, তাহলে আমাকে কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? f of x সমান sin 3x, তাহলে f of x plus 3h, এটার ভ্যালু কত? x এর জায়গায় এটা রিপ্লেসড হবে, তাই না? বলো, x এর জায়গায় এটা রিপ্লেসড হবে, তাই না? x এর জায়গায় এটা রিপ্লেসড হবে। সাইন, খবরদার
এক্স এর জায়গায়, কিন্তু এক্স এর জায়গায় বলতে এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায়, তাহলে 3টা কিন্তু আগের মতোই থাকবে, 3টা কিন্তু আগের মতোই থাকবে। এই এক্স এর জায়গায় বসবে x প্লাস 3h। খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে এই এক্স, এটাকে একটা বাক্স চিন্তা করবা, এই বাক্সের মধ্যে এটা বসাই দিছো, তাহলে সেটা অ্যাকচুয়ালি কত হয় আমাকে বলো তো? sin 3x প্লাস 9h। এখানে ম্যাক্সিমাম মানুষ ভুল করে। এই যে এইটা কোন জায়গায় বসাবে, খুবই সাবধান, এই এক্স এর জায়গায়। তার আগে কিন্তু 3 গুণ আছে, তাহলে এই পুরোটার সাথে 3 গুণ হয়ে যাবে, বুঝছো? বুঝছো? এই বক্সটায় তুমি x প্লাস 3h বসাবা। খুবই ইম্পর্টেন্ট। ফাংশন তো পড়ে আসছো, ফাংশন তো পড়ে আসছো, এটা নিয়ে যাতে গ্যাঞ্জাম না লাগে, এটা নিয়ে যাতে গ্যাঞ্জাম না লাগে। এখন কোন লিমিটটা আমরা বের করব বলো তো? লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। আমাদের উপরে কত? f of x plus 3h, f of x plus 3h minus f of x divided by 3h। তাহলে দেখো তো এটা কত হয়? x plus 3h, এটা কত? sin 3x plus 9h, sin 3x plus 9h minus sin 3x by 3h। আবার একটা কাজ করছে, লিমিট লিখতে ভুলে গেছে। কি করবা? এটা কেমনে করবা? পুরো আগের প্রসেস না? sin c minus sin d এর ফর্মুলা ভাঙাও বাবা উপরে, পুরাপুরি আগের প্রসেস। উপরে sin c minus sin d এর ফর্মুলা ভাঙাবা, পুরাপুরি আগের প্রসেস, তাই না? উপরে sin c minus sin d এর ফর্মুলা। তাহলে দেখো তো কত হয়? লিমিট h টেন্ডস টু 0, উপরে sin c minus sin d কি হবে? 2 sin c minus d by 2, 3x plus 9h minus 3x by 2, 2 sin এইটা into cos c plus d by 2, 3x plus 9h plus 3x by 2 divided by 3h। বাকিটুকু করতে পারবা সবাই? লিমিট h টেন্ডস টু 0, আমাদের উপরে কি থাকে বলো তো সবাই? বলো। 2 এর মতো 2 থাকলো, 2টাকে আমি 2 এর মতো আলাদা লিখে ফেললাম, ইনটু ইনটু দেখো 3x কাটা, 3x কাটা, এখানে কত থাকে? 9h by 2, 9h by 2, তাহলে sin 9h by 2, নিচে কি? 3h ইনটু cos 3x 6x 2 দিয়ে ভাগ করলে কি? 3x থাকে, প্লাস 9h by 2। আমি কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার? বলো তো এইটার অ্যান্সার কি হবে? সহগগুলা পড়ে থাকবে না? রিটেন আসলে তুমি সহগগুলা পড়ে থাকবে, ওভাবে না লিখে তুমি একটা কাজ করবা, 9h by 2 লাগবে তো, তাই না? তাহলে এখানে একটা 9 by 2 দিলা। 3 কিন্তু আগে থেকে ছিল, 3 কিন্তু আগে থেকে ছিল, তাহলে অ্যাকচুয়ালি তুমি কত অ্যাড করছো? 3 by 2 না? বলো। 3 কিন্তু আগে থেকে ছিল, তাহলে এখানে 3 by 2 দিয়ে গুণ করছো, ওখানেও 3 by 2 দিয়ে গুণ করছো। আমি বুঝাইতে পারলাম সবাইকে? সবাইকে বলো বলো বলো। তাহলে এইটার ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায় না? তুমি যদি লিমিটের ফর্মুলা এখানে নিয়ে আসো, এটার ভ্যালু কত হয়? 1 1। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? 2 ইন্টু 1 ইন্টু এটার ভ্যালু কত? 3 by 2 cos 3x plus 0, তাহলে 2 2 কাটা কি হয়? 3 cos 3x, 3 cos 3x। আমি কি বুঝাইতে পারলাম? পুরা ব্যাপারটা তোমাদের বুঝাইতে পারলাম? বলো। সবাই কি বুঝতে পারছো?
সবাই কি বুঝতে পারছো? আচ্ছা টান, অনেক অ্যান্সার করে ফেলছো, সুন্দর সুন্দর। ফাতিন, ফারা, সৌরভ সবাই করে ফেলছো, সুন্দর। আচ্ছা এইবার আমরা অ্যাকচুয়াল কোথায় যাব? অন্তরীকরণে যাব। সবাই একটু নড়ে চড়ে বসো। অন্তরীকরণ শুরু হতে যাচ্ছে। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আচ্ছা পরিবর্তনের হার, এই ব্যাপারটার সাথে তোমরা পরিচিত? পরিবর্তনের হার, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, তাই না? তোমার চেহারা পরিবর্তন হয়, তোমার হাইটের পরিবর্তন হয়, তাই না? সবকিছু পরিবর্তন হয়। আচ্ছা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ত্বরণ মানে কি আসলে? বেগের পরিবর্তনের হার, তাই না? বেগ কি আমাকে বলো তো? ধরো ভি অ্যাভারেজ, এটা মানে কি? সরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, তাই না? তাই না? আরো সুন্দর করে তুমি যদি লিখো যে ডেল্টা টি, এই সময়ে সরণ হইছে ডেল্টা এস, তাহলে একক সময়ে সরণ কতটুকু হইছে? ডেল্টা এস বাই ডেল্টা টি। এটাই কি আমাদের ভেলোসিটি বা বেগ না? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটাই কি বেগ। বা আমরা বলতে পারি যে একক সময়ে সরণের পরিবর্তনের হার, এটাই কি বেগ না? আমি বুঝাইতে পারছি? এটা আসলে গড় বেগ, তাই তো? গড় বেগ, বেগ সবসময় সমান নাও হইতে পারে। সিমিলার ভাবে তোমরা ত্বরণও বাইর করছো না? ত্বরণ মানে কি আমাকে বলো তো? ধরো টি সময়ে, অর্থাৎ ডেল্টা টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে ডেল্টা ভি, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হয়েছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটাই কি আসলে এই যে ডেল্টা টি সময়ে গড় ত্বরণ, তাই না? এ অ্যাভারেজ, গড় ত্বরণ। আমি কি বুঝাইতে পারছি? পরিবর্তনের হার আমাদের রিয়েল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তো? তাই না? আচ্ছা এখন এই যে পরিবর্তনের হার, এটা সুষম হইতে পারে, অসমও হইতে পারে, তাই না? বেগ সমবেগ হয়, অসমবেগে হয়, ত্বরণ সমত্বরণ হয়, অসমত্বরণ হয়। আচ্ছা একটা কথা চিন্তা করো তো, পরিবর্তনের হার যদি সুষম হয়, ধরো দুইটা চলক এক্স আর ওয়াই, ঠিক আছে? দুইটা চলক এক্স আর ওয়াই, আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ধরো এক্স যদি ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তিত হয়, ওয়াই পরিবর্তিত হয় ডেল্টা ওয়াই, তাহলে একক এক্স পরিবর্তনে ওয়াই এর পরিবর্তনের হার কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এটা কি আসলে বলো তো? আমাকে সবাই বলো, এই যে এই ব্যাপারটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, লেখো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা একক এক্স এর পরিবর্তনে ওয়াই কতটুকু পরিবর্তিত হয়েছে, ব্যাপারটা এরকম না? আচ্ছা এখন এই জিনিসটা আবার সুষম হইতে পারে, আবার অসম হইতে পারে। ফর এক্সাম্পল ধরো আমরা একটা সরল রেখা আঁকালাম, তোমরা তো সরল রেখার ঢাল সবাই পড়ছো, তাই না? তাই তো? ধরো এই একটা সরল রেখা, ঠিক আছে? ধরো এই একটা সরল রেখা, কেমন? এখন চিন্তা করো তো, এই অবস্থায় মানে এই পয়েন্টটা বা এই অংশটুকু জুড়ে চিন্তা করো, এই অংশটুকু জুড়ে চিন্তা করো, ঠিক আছে? এই অংশটুকু জুড়ে এক্স এর যদি একটু পরিবর্তন হয়, এই অংশটুকু জুড়ে এক্স এর যদি একটু পরিবর্তন হয়, তাহলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হইল আমাকে বলো তো? এই অংশটুকু জুড়ে, হ্যাঁ চিন্তা করো, এই যে এই অংশটুকু জুড়ে আমরা ধরলাম এক্স এর পরিবর্তন হয়েছে ডেল্টা এক্স, ওয়াই এর পরিবর্তন হয়েছে ডেল্টা ওয়াই, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তথা এক্স এর একক পরিবর্তনে, এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়েছে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তুমি যদি এই কোণটাকে থিটা চিন্তা করো, তাহলে সেটা কি? লম্ব বাই ভূমি না? ট্যান থিটা, ট্যান থিটা। এমন না ব্যাপারটা?
তার মানে এই পুরা অংশ জুড়ে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারটা সুষম। আমরা আরেকটা অংশ চিন্তা করি, ধরো এখান থেকে এতটুকু, কেমন, এখান থেকে এতটুকু, এই অংশ জুড়ে আমরা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বের করব। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটার মানে কি, x এর একক পরিবর্তনে y কতটুকু পরিবর্তিত হয়েছে, x এর একক পরিবর্তনে y কতটুকু পরিবর্তিত হয়েছে। তাহলে এতটুকু যদি ডেল্টা x হয় বা ডেল্টা x প্রাইম চিন্তা করি, এতটুকু হচ্ছে ডেল্টা y প্রাইম, দুইটা আলাদা। হ্যাঁ, এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা। যতই আলাদা হোক, একক সময়ে এটার পরিবর্তনের হার সেটা কত হবে আমাকে বলো তো? ডেল্টা y প্রাইম বাই ডেল্টা x প্রাইম। এটাও কি আসলে, যেহেতু সরল রেখা, এই কোণটা থিটা, এই কোণটাও থিটা, ট্যান থিটা, তাহলে এটা আসলে সমান। আমি কি বলতে পারি এই সরল রেখাটার পুরা অংশ জুড়ে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার সমান? তাহলে এটা বের করা তো কোনো ব্যাপারই না। সমবেগের গ্রাফ আর কি, অনেকটা চিন্তা করতে পারো। হ্যাঁ, এখানে তুমি সরণ নিলা, এখানে কি নিলা, সময় নিলা, সমবেগের গ্রাফটা এরকম হয়। মোটামুটি বুঝছো। এইবার আসো একটু আমরা গ্যাঞ্জাম করি। এবার চিন্তা করো আমাদের গ্রাফটা দেখতে এমন, এদিকে x, এদিকে y, এদিকে x, এদিকে y। তুমি আমাকে বলো তো এই গ্রাফের পুরো অংশ জুড়ে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কি সমান? এই যে মনোযোগ, ডেল্টা y বাই ডেল্টা x, এটা মানে কি আমাকে সবাই বলো? ডেল্টা x পরিবর্তিত হলে y পরিবর্তিত হয় ডেল্টা y। তাহলে x এর একক পরিবর্তনে y এর পরিবর্তন কি? ডেল্টা y বাই ডেল্টা x। তাহলে এটা মানে কি x এর একক পরিবর্তনে y এর পরিবর্তন কতটুকু, বা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, বা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর একক পরিবর্তনে y এর পরিবর্তন কতটুকু হয়েছে। একটু চিন্তা করো তো, আমি ধরলাম এক একক হচ্ছে এতটুকু, তুমি চিন্তা করো তো এই ঘন্টায় x এর এক একক পরিবর্তন হইল, তাহলে y এর পরিবর্তন কতটুকু হয়েছে? আমাকে বলো তো, এতটুকু না? গ্রাফে চিন্তা করো, তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলা, x এর একক পরিবর্তন হলো এতটুকু, আমরা ধরে নিলাম এক ইউনিট, তাহলে y এর পরিবর্তন কতটুকু? এতটুকু। এবার চিন্তা করো এই ঘন্টায় তুমি x এর একক পরিবর্তনই করলা, বুঝছো, এখানে একক পরিবর্তন করলা, এখানেও একক পরিবর্তন করলা। এইবার এখানে আমার y এর পরিবর্তন কতটুকু হয়েছে বলো তো? হিউজ হয়ে গেছে না? বুঝছো? তাইলে এই যে গ্রাফটা, এখানে y এর পরিবর্তন হয়েছে ধরো ডেল্টা y, ধরো y1, এখানে পরিবর্তন হয়েছে ডেল্টা y2। তার মানে আমরা বলতে পারি এই যে গ্রাফটা এটার বিভিন্ন অংশে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বিভিন্ন রকম, তাই না? প্রতি পয়েন্টে সেটা চেঞ্জ, এই যে এই পয়েন্টে x এর সাপেক্ষে y এর পরিবর্তন হার একরকম, এখানে আরেক রকম, এখানে একরকম। আমি কি বুঝাইতে পারলাম? তোমরা ফিজিক্সে পড়ছো না, একটা হচ্ছে গড় বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, পড়ছিলা? গড় বেগ, তাৎক্ষণিক বেগ। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো এইখানে আছে হচ্ছে সময়, এখানে আছে সরণ। তুমি যদি এই পুরা অংশটা জুড়ে চিন্তা করো, এই পুরা অংশে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটা বলে গড় বেগ। আর এই একটা নির্দিষ্ট পয়েন্টে, এই পয়েন্টেই যাইতেছো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, মানে t এর সাপেক্ষে s এর পরিবর্তনের হার, ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আমি বুঝাইতে পারছি? মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। এখন গড় বেগটা আমরা তো বাইর করতেই পারবো। ধরো এই দুইটা পয়েন্টের মাঝখানে গড় পরিবর্তনের হার, এটা তো বের করাই যায়, ডেল্টা y2 বাই 1, তাই না? মনোযোগ, যখন গ্রাফটা আঁকা বাঁকা হয়, তেরা বেঁকা হয়,
ধরো এই দুইটা পয়েন্টের মাঝখানে, মনোযোগ মনোযোগ মনোযোগ, এই দুইটা পয়েন্টের মাঝখানে আমরা গড় পরিবর্তনের হার চাইতেছি। এক্স এর সাপেক্ষে ওয়াই এর, এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার এই দুইটা পয়েন্টের সাপেক্ষে, এই দুইটা পয়েন্টের সাপেক্ষে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে, তুমি এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে যাও, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তনের হার সেটা তো বের করাই যায়, কিন্তু সেই পরিবর্তনের হারটা এক এক পয়েন্টে এক এক রকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, যেটা আমাদের সরল রেখার ক্ষেত্রে সব পয়েন্টে সেম ছিল, সব জায়গায় সেম ছিল, কিন্তু বক্ররেখা হইলেই গ্যাঞ্জামটা লাগিয়া যায়। তাহলে গড় পরিবর্তনের হার আমরা বের করতাম। এবার আমরা গড় না, ধরো আমি এই পয়েন্টেই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত সেটা বের করতে চাচ্ছি, এই পয়েন্টেই কেমনে বের করব? আবার এই পয়েন্টেই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করতে কেমনে বের করব? এখান থেকেই ক্যালকুলাসের সূচনা শুরু। ওকে, চলো আমরা এবার কাজ শুরু করি। আমরা অন্য একটা গ্রাফ নিই, ধরো এরকম একটা গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফের উপরে দুইটা পয়েন্ট চিন্তা করো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, ঠিক আছে? এখানে এই ফাংশনটা মনে করো y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু f অফ x, সবাই তুলো, সবাই তুলো, তেরা বেঁকা বক্র, তার মানে প্রত্যেকটা পয়েন্টে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার এক এক রকম, প্রত্যেকটা পয়েন্টে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কি এক এক রকম, তাই না? বুঝছি? আচ্ছা, এবার আমরা চিন্তা করি এই পয়েন্টটার ভুজ হচ্ছে x, এই পয়েন্টটার ভুজ হচ্ছে x, তাহলে কোটি কত হবে আমাকে বলো তো? f অফ x না? এই পয়েন্টটার ভুজ হচ্ছে x, তাহলে কোটি কত হবে আমাকে বলো? f অফ x, ভুজ হচ্ছে x, কোটি কত? f অফ x। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা ধরো h দূরত্বে আছে, মনোযোগ মনোযোগ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একটু আওলা ঝালা লাগলেও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু আওলা ঝাওলা লাগলেও ঠিক হয়ে যাবে, প্যারা নাও, প্যারা খাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি ধরলাম এতটুকু, এই যে এটার ভুজ, এই পয়েন্টের ভুজ কত? x, এই ডিসটেন্সটা হচ্ছে h, এই ডিসটেন্সটা হচ্ছে h, এই ডিসটেন্সটা হচ্ছে h, কেমন? তাহলে বলতে পারবা এই বিন্দুর ভুজ কত? আমাকে বলো তো, এই বিন্দুর ভুজ কত? x প্লাস h, তাই না? x প্লাস h, x প্লাস h, কোটি কত? কোটি কত বলো? ভুজটা ফাংশনের মধ্যে বসালেই তো কোটি পাবা, তাহলে f অফ x প্লাস h। আচ্ছা, তো আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এই পুরা এলাকা জুড়ে আমার x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারটা কত? গড় পরিবর্তনের হার আমরা বের করব। সেটা কি এই ছেদকের ঢাল হবে না? বলো 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 বলো। এই যে এই পুরা এলাকা, তুমি এখান থেকে এখানে গেলা, এখান থেকে এখানে গেলা, এখান থেকে এখানে গেলা, x এর সাপেক্ষে y এর গড় পরিবর্তনের হার কত? এই পুরা এলাকা জুড়ে, মানে এখান থেকে এই পর্যন্ত তুমি চিন্তা করতে পারো গড় বেগ ওই টাইপের, এই পুরা এলাকা জুড়ে x এর সাপেক্ষে y এর গড় পরিবর্তন এর হার কত? ডেল্টা y বাই ডেল্টা x, তাই না? তাই না? তাই না? তাহলে উপরে কি আমাদের বলো? কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ দ্বিতীয় বিন্দুর কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর। বুঝছো? এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু। তাহলে দ্বিতীয় বিন্দুর কোটি কত আমাকে বলো তো? f অফ x প্লাস h। প্রথম বিন্দুর কোটি কত? f অফ x। এই যে দ্বিতীয় বিন্দুর কোটি কত? f অফ x প্লাস h, প্রথমটার কত? f অফ x। দ্বিতীয় বিন্দুর ভুজ কত? x প্লাস h, প্রথমটার কত? x। তাহলে এটা কত আসে আমাকে বলো তো? মনোযোগ দাও তো, সবাই সবাই মনোযোগ দাও। f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে এটা আসলে কি? এই পুরা এলাকা জুড়ে
এই পুরা এলাকা জুড়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তনের হার। কিন্তু এতটুকু বুঝছি এটা আসলে কি? তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাও, এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হারটাই কি? এটা, সেটা আসলে কি? এই দুই বিন্দু দিয়ে যেই ছেদকটা যায় তার ঢাল না? এই সরল রেখার উপরে দুইটা বিন্দু কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর করছে। আচ্ছা, আমার তো ভালো লাগতেছে না। আমি চাইতেছি একটা বিন্দুতে, অর্থাৎ এই স্পেসিফিক বিন্দুতে, এখানে মনোযোগ, এখানে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার এক এক রকম। প্রত্যেকটা বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি এক এক রকম। প্রত্যেকটা বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি এক এক রকম। তাহলে এই বিন্দুতে আমি চাচ্ছি যে এই বিন্দুটায় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত, এই বিন্দুটায় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই এলাকাটা অনেক বড় নিয়ে ফেলছি না, এই এলাকাটা আস্তে আস্তে ছোট করি। নীলা, ঠিক আছে, ছোট করা মানে কি? এইচটা আস্তে আস্তে ছোট হচ্ছে, চিন্তা করো, এইচটা আস্তে আস্তে ছোট হচ্ছে না? তাহলে এই এলাকা জুড়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তুমি যদি দ্বিতীয় বিন্দুটা আরো কাছাকাছি আনতে শুরু করো, ঠিক আছে, আমাদের এইচ এর ভ্যালু ছোট হচ্ছে, আর আমি এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ওটার কাছাকাছি যাইতেছি। তুমি যদি আরো কাছাকাছি আনতে থাকো, এমন ভাবে এনে ফেলো যে এইচ এর ভ্যালু কমাইতে এইচ এর ভ্যালু শূন্যের কাছাকাছি হয়ে গেছে। বলো, মনোযোগ, এইচ এর ভ্যালু কমাইতে এইচ এর ভ্যালু কমাইতে শূন্যের কাছাকাছি নিয়ে আসছো। এই ছিল আমাদের প্রথম বিন্দু। আমাদের দ্বিতীয় বিন্দুটা শুরুতে এখানে ছিল, এইচ এর ভ্যালু আস্তে আস্তে কমাইতে কি কাছাকাছি আসা শুরু করবে। তুমি যদি এইচ এর ভ্যালু শূন্যের কাছাকাছি নিয়ে আসো, তাহলে আমাদের দ্বিতীয় বিন্দুটা প্রথম বিন্দুর উপরে উঠে যাবে না অনেকটা? চিন্তা করো, এই যে লালটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, হলুদটা হচ্ছে প্রথম বিন্দু। বুঝছো? তুমি যদি এইচ এর ভ্যালু কমাইতে শূন্যের কাছাকাছি নিয়ে আসো, হ্যাঁ, এইচ হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, শূন্যের কাছাকাছি চলে আসবে না? তখন একটা আরেকটার উপর উঠতে হবে। তখন এই দুইটা বিন্দু দিয়ে তুমি যদি একটা সরল রেখা আঁকাও, সেটা দেখতে এরকম হবে না? এই দেখো, তখন এই লাল বিন্দুটা কি হবে? লাল বিন্দুটার ভুজ হবে এক্স প্লাস এইচ, কোটি হবে এফ অফ এক্স প্লাস এইচ, এই লাল বিন্দুটার। তবে এইচ এর ভ্যালু শূন্যের কাছাকাছি, হলুদ বিন্দুটা নিছো, আর তার ঠিক পরের বিন্দুটা, শূন্যের কাছাকাছি যেই বিন্দুটা, ঠিক পরের বিন্দুটা, এই দুইটা বিন্দু নিয়ে এখন তুমি যদি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা বের করো, পরিবর্তনের জন্য ডেফিনেটলি দুইটা বিন্দু লাগবে। এই একটা বিন্দু আর তার ঠিক পরের বিন্দু, মানে খুবই কাছের বিন্দুটা নিয়ে তুমি যদি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা বের করো, সেটা আসলে এই পয়েন্টে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডিনোট করবে না? তখন সেটা কিন্তু আর এই পুরা এলাকা জুড়ে না, এলাকাটা কি এই পয়েন্ট আর তার পরের পয়েন্ট, মানে একটা বিন্দু আর তার পরের বিন্দু। সেটা অ্যাকচুয়ালি কি মিন করে? দুইটা বিন্দু খুব কাছাকাছি থাকে, এই বিন্দুতে এক্স্যাক্টলি এই পয়েন্টে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত? আমি বুঝাইতে পারছি? সেটা অ্যাকচুয়ালি এই স্পর্শকের ঢালের মতো, সেটা অ্যাকচুয়ালি যে লাল এই বিন্দুতে স্পর্শকের ঢালের সমান। এটা নিয়ে পরে আসবো অন্তরীকরণের প্রয়োগে, বাট আপাতত বোঝা গেছে। আমরা চাইতেছি, মনোযোগ, রিক্যাপ দিচ্ছি, এই গ্রাফটা তেরা বেঁকা, তার মানে এই গ্রাফের এক এক বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এক এক রকম। আমি যদি দুইটা দূরের পয়েন্ট নিয়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করি, তাহলে যেটা পাবো, এই পুরা এলাকাটা জুড়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার। আমি চাইতেছি গড় না, আমার পুরো এলাকা জুড়ে লাগবে না, আমি একটা স্পেসিফিক বিন্দু, এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত।
পরিবর্তনের জন্য দুইটা বিন্দু লাগবে। তো আমি যেটা করলাম, আমাদের দ্বিতীয় বিন্দুটা এত দূরে রাখলাম না, এটা কাছে আস্তে একদম এটা ঠিক পরের বিন্দুটা নিলাম। তাহলে দুইটা বিন্দু খুবই কাছাকাছি। এই দুইটা বিন্দু নিয়ে তুমি যদি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করো, সেটা অ্যাকচুয়ালি কি আমি বলতে পারি না, এই বিন্দুটাই যে এই বিন্দুটাই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ডান। ওকে, তার মানে আমরা কি করতেছি, এই ডেল্টা এক্স এর ভ্যালু সেটা শূন্যের কাছাকাছি করে দিচ্ছি। ডেল্টা এক্স এর ভ্যালু শূন্যের কাছাকাছি করে দিচ্ছি, বা এইচ এর ভ্যালুটা টেন্ডস টু 0 করে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারলাম? ডেল্টা এক্স এর ভ্যালুটা শূন্যের কাছাকাছি করে দিচ্ছি, বা এইচ এর ভ্যালুটা শূন্যের কাছাকাছি করে দিচ্ছি। ডেল্টা এক্স, ডেল্টা গ্রিক লেটার, এটা ছোট হাতের কি জানো, ডি। যখন বড় পরিবর্তন বুঝায় সেটাকে বোঝায় ডেল্টা দিয়ে। বড় পরিবর্তন বুঝায় ডেল্টা দিয়ে। আর ওই পরিবর্তনটা যখন শূন্যের কাছাকাছি হয় তখন ডেল্টার জায়গায় ডি লেখা হয়। তাহলে এখানে আমার পরিবর্তনটা শূন্যের কাছাকাছি না, সুতরাং আমি ডেল্টার জায়গায়, এই যে ডেল্টা এক্স এর জায়গায় কি লিখবো, ডিএক্স, আর ডেল্টা ওয়াই এর জায়গায় কি লিখবো, ডিওয়াই। বুঝছো? এইটা ইকুয়ালস টু কেমন হবে? এই যে আমাদের প্রথম বিন্দু, এই যে আমাদের দ্বিতীয় বিন্দু। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আরেকটা শর্ত আছে, আমার এইচটা তো টেন্ডস টু 0, এবার এইচটা তো টেন্ডস টু 0, তাই না? সো লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা আমাদের অন্তরীকরণ শুরু করে দিলাম। তোমরা কি সবাই বুঝছো? এই গ্রাফটা যখন তেরা বেঁকা, আমরা চাচ্ছি এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, মানে তাৎক্ষণিক পরিবর্তনের হার। সো আমরা কি করলাম, এই বিন্দুটা নিলাম, আর তার ঠিক পরের বিন্দুটা খুবই কাছের একটা বিন্দু, মানে এইচ এর ভ্যালু শূন্যের কাছাকাছি দিয়ে নিলাম। এই দুইটা বিন্দু নিয়ে আমি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করব। তাহলে সেটা এটা হয়, শুধুমাত্র একটাই ডিফারেন্স, এইচ এর ভ্যালুটা টেন্ডস টু 0 হয়। তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে আমি ডিএক্স অফ ওয়াই লিখতে পারি। ওকে, ডান। তাহলে এই জিনিসটা আসলে কি? এই বিন্দুটায় এক্স কমা এফ অফ এক্স, সবাই তোলা শেষ করো এবং ঠান্ডা মাথায় একটু নাও। হ্যাঁ, জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি। তোলা হয়েছে সবার না? তাহলে এইবার আমরা একটু সামারি করি, মুছে দিচ্ছি। এই যে এই জিনিসটা, এটা আসলে কি বোঝায়? আমি এখানেও হিজিবিজি জিনিসপত্রগুলো একটু মুছে দিচ্ছি। কেমন? এই একটা বিন্দু এক্স কমা এফ অফ এক্স, তাই না? বা তুমি এটাকে এভাবে লিখতে পারো, এক্স কমা ওয়াই। ওয়াই এর জায়গায় তো এফ অফ এক্স লিখছো, তাই না? সেম আসলে এক্স কমা ওয়াই বা এক্স কমা এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এই যে ডিডিএক্স অফ ওয়াই, এটা আসলে কি মিন করতেছে? এক্স কমা ওয়াই বা এক্স কমা এফ অফ এক্স, এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে, এই বিন্দুতে কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার একটা নির্দিষ্ট বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। আমি বুঝাইতে পারলাম এই জিনিসটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে। এটাকে
অন্যভাবে তুমি লিখতে পারবা x, y বিন্দুতে যেই স্পর্শক আঁকা যায়, x, y বিন্দুতে যেই স্পর্শক আঁকা যায় তার ঢাল না, x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, অঙ্কিত স্পর্শকের ঢাল। আচ্ছা, ডান। তোমরা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার এতটুকু ডান। এইটাকে পড়া হয় কেমনে জানো? এই যে ddx of y, ddx of y, এইটা নিয়েই আমাদের যাবতীয় সব জিনিস। এটাকে পড়া হয় কি জানো? এটাকে পড়া হয়, লেখা হয় এভাবে, বাট পড়া হয় এভাবে। দেখো, এটাকে পড়া হয় এভাবে, পড়া হয় এভাবে, dx of y, dx of y। y হচ্ছে আমাদের সেই ফাংশনটা যাকে তুমি কি করছো, এই y হচ্ছে সেই ফাংশনটা যার x, y বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এটাকে এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়, এভাবেও বলা হয় যে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ, x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বা অন্তরজ। বুঝতে পারছো? আর এটাই হচ্ছে মূল নিয়মে, অ্যাকচুয়াল অরিজিনাল নিয়ম, মূল নিয়মে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বের করার ফর্মুলা। সবাই বুঝছো? মূল নিয়ম, কারণ আমরা কি একদম একদম বেসিক কনসেপ্ট থেকে আসছি। সব কি ক্রিস্টাল ক্লিয়ার হইছে? সব কি ক্রিস্টাল ক্লিয়ার হইছে? এটাকে বলে মূল নিয়মে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বের করার ফর্মুলা। মূল নিয়মে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ বের করার ফর্মুলা। বুঝছো বুঝছো বুঝছো? যখন গ্রাফটা তেরা বেঁকা হবে, একটা স্পেসিফিক বিন্দু x, y, এই বিন্দুটায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কত, সেটাই এটা মিন করে, সেটাই এটা মিন করে। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আর কিচ্ছু লাগবে না। বাকি যা বুঝাইছি এগুলা মনের শান্তির জন্য, এগুলা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে না, এগুলা মনের শান্তির জন্য। সো কারো যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তুমি দেখবা এখানে মনের শান্তিটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? যদিও পরীক্ষায় আসবে না, কিন্তু এটা তোমার লাইফের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। পুরা পড়ালেখার জীবনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে এটা একটা। তাহলে এটা কি? মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে y = f of x। তোমাকে বললো এই ফাংশনটার অন্তরক সহগ বের করো, তার মানে ddx of y বের করবা। এই ফাংশনটার অন্তরক সহগ বা ddx of y বের করতে বললো মূল নিয়মে এই ফাংশনটার অন্তরক সহগ। মূল নিয়মে এই ফাংশনটার অন্তরক সহগ কি হবে? লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 কই থেকে আসছে আমরা সবাই কিন্তু জানি, f of x plus h minus f of x divided by h। তারা আমরা এখন অঙ্কে যাব, আমাদের প্রথম অঙ্ক কি বলছে? মূল নিয়মে sin x এর অন্তরজ। বুঝছো? এই যে y = f of x না, এখানে f of x টাই কি? আমার sin x। y = f of x না, আমাদের এই f of x এর জায়গায় কি দেওয়া আছে? sin x। তাহলে মূল নিয়মে sin x এর অন্তরজ, মূল নিয়মে sin x এর অন্তরজ। তো মূল নিয়মে sin x এর অন্তরজ বের করার জন্য মূল নিয়মের ফর্মুলাটা কি? এটা f of x plus h minus f of x divided by h। আচ্ছা, তাহলে f of x তো দেওয়াই আছে আমাদের। f of x, মনোযোগ মনোযোগ মনোযোগ, কিছু লেখার দরকার নেই তোমার, বুঝছো? মানে কোশ্চেন তোলার দরকার নেই, লেখার তো দরকার আছে। মনোযোগ দিবা, ঠিক আছে? মূল নিয়মে sin x এর অন্তরজ, মূল নিয়মে sin x এর অন্তরজ মানে কি বের করতে বলছে জানো?
y cos টু sin x, এটা তোমাকে দেওয়া। তাহলে ddx অফ y টা বের করতে বলছে, বা ddx অফ sin x টা বের করতে বলছে। একই কথা, একই কথা। এই যে y এর জায়গায় sin x বসাইছো, এটাকে কি বলে ddx অফ y, এটাকে কি বলে ddx অফ sin x, একই জিনিস, একই জিনিস। মূল নিয়মে এটা বের করতে বলছে। মূল নিয়ম বাদে অন্য নিয়ম আছে, আছে, যাব। এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলাই। চলো চলো চলো, এটা বের করার জন্য আমার ফার্স্টে f অফ x লাগবে, sin x, তারপর কি লাগবে আমাকে বলো, f অফ x প্লাস h লাগবে, সেটা কত, sin x প্লাস h। এবার মূল নিয়মের সূত্রানুসারে, মূল নিয়মের সূত্র অনুসারে ddx of f of x, y এর জায়গায় আমি f of x লিখলাম, ddx of f of x equals to limit h tends to 0, h tends to 0। সবাই বুঝছো কিনা আমাকে বইলো, f of x plus h minus f of x by h by h by h, বুঝছো? f of x এর ভ্যালু কত, sin x না? f of x এর ভ্যালু কত, sin x না? তাহলে ddx of sin x, তাহলে ddx of sin x সেটা কত, লিমিট h tends to 0, f of x এর জায়গায় sin x বসাই দিবা, sin x plus h minus sin x by h। বাকিটা তো তোমরা পারবা, তোমাদের মনে আছে আমি শুরুতে একদম এই চ্যাপ্টারের শুরুতে, মানে এই ক্লাসের শুরুতে কয়েকটা লিমিট করাইছিলাম, ওন থেকেই আসছে, বুঝছো? তাহলে এটার অ্যান্সার ddx of sin x আর লেখার দরকার নেই, তুমি জাস্ট রাইট সাইডটা লেখো, লিমিট h tends to 0, উপরে কি sin c minus sin d এর ফর্মুলা, উপরে কি sin c minus sin d এর ফর্মুলা, 2 sin c minus d by 2 cos, সুন্দর করে লিখো, শর্টকাট না, কোনো লাইন স্কিপ না, 2 sin, বোর্ড পরীক্ষায় লাইন স্কিপ করবা না, c minus d by 2 cos c plus d by 2, বুঝছো? নিচে কি h, খবরদার h tends to 0 কিন্তু, তাহলে কি হয়, লিমিট h tends to 0, 2টা 2 এর মতোই থাকলো, উপরে sin h by 2, নিচে কি h into cos x plus h by 2, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? তাহলে এই যে h by 2, হ্যাঁ এখানেও কি একটা হাফ দিয়ে গুণ করবো, বুঝতে পারলাম? এটার ভ্যালু কত হয়ে যাবে, 1, এটার ভ্যালু কত হয়ে যাবে, 1, তাহলে 2 into 1 into half, h এর জায়গায় যদি 0 বসায় দাও, cos x plus 0, তাহলে cos x। আমরা আমাদের প্রথম ক্যালকুলাস বা অন্তরীকরণ করে ফেলছি, আমরা আমাদের প্রথম অন্তরীকরণ করে ফেলছি। সুতরাং ddx of sin x, এটার ভ্যালু কত আসলো, cos x। এইটা আসলে অন্তরীকরণের খুবই বিখ্যাত এবং প্রথম ফর্মুলা, এটা আসলে অন্তরীকরণের খুবই বিখ্যাত এবং প্রথম ফর্মুলা। তুমি আসলে কি করছো জানো, একটা ফর্মুলার প্রমাণ করছো, মূল নিয়মে ফর্মুলার প্রমাণ করছো। এটা আমরা ফর্মুলা হিসেবে পুরা চ্যাপ্টার জুড়ে ব্যবহার করব, কিন্তু যখনই তোমাকে বলবে মূল নিয়মে এটা প্রমাণ করো, তার মানে কি এই ফর্মুলাটা কেমনে আসছে তার প্রমাণ চাইছে। সবাই আমরা কি ক্রিস্টাল ক্লিয়ার, আমরা কি ক্রিস্টাল ক্লিয়ার? মূল নিয়মে sin x এর অন্তরোধ সহগ, তাহলে ddx of sin x সমান cos x, ddx of sin x সমান cos x, ডান, ক্লিয়ার?
ওকে, তো আমরা আজকে এরকম অনেকগুলা প্রমাণ দেখব। হ্যাঁ, মোটামুটি 10-12টা প্রমাণ আছে। তো আমরা এখন ছোট্ট একটা ব্রেক দিব, নামাজের ব্রেক, 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিব। এরপর আমরা আবার শুরু করব। ওকে, ঠিক আছে।
হ্যালো হ্যালো হ্যালো, আমরা আবার চলে আসলাম। ঠিক আছে, আমরা আর বেশিক্ষণ লাগবে না, বুঝছো? 30 মিনিট। তোমরা নামাজ পড়েও পড়তে পারবা, অসুবিধা নাই। এখনকার ব্রেকে যারা পড়তে পারো নাই, অসুবিধা নাই। ওকে, চলো আমরা আবার শুরু করি। আচ্ছা, তো আমরা এখন এক্স্যাক্টলি সেম অঙ্কটা করব। জাস্ট একটা কাহিনী করব। এই যে এক্স এর জায়গায় একটা সহগ দিয়ে দিব, এই এক্স এর জায়গায় আমি এ এক্স বসাই দিব, বুঝছো? এক্স্যাক্ট সেম অঙ্ক, এক্স এর জায়গায় এ এক্স বসাই দিব। তোমরা ভয় পাও না, সহজ হবে, ভয় পাও না, সহজই হবে। দেখো দেখো, মূল নিয়মে সাইন এ এক্স এর অন্তরজ, মূল নিয়মে সাইন এ এক্স এর অন্তরজ। ঠিক আছে, বুঝলাম। তাহলে চলো আমরা শুরু করে দিই। y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এ এক্স। তাহলে আমাকে বলো তো এফ অফ এক্স প্লাস এইচ কত? এখানে অনেকে ভুল করে, সাইন, অনেকে লেখে কি জানো, এক্স প্লাস এইচ। হইল না, তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবা, তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবা। তাহলে এ ইন্টু এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ এরকম আসে, যেটা হয় সাইন এক্স প্লাস এ এইচ, এক্স প্লাস এ এইচ। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো। তাহলে এখন মূল নিয়মের অন্তরজ অনুসারে, মূল নিয়মের সূত্রানুসারে, মূল নিয়মের সূত্রানুযায়ী, মূল নিয়মের সূত্রানুযায়ী, সবাই মনোযোগ দিবা। হ্যাঁ, মূল নিয়মের সূত্রানুযায়ী ডিডিএক্স অফ সাইন এ এক্স বা ডিডিএক্স অফ এফ অফ এক্স, আমরা এফ অফ এক্স দিয়ে শুরু করি, পরে সাইন এ এক্স দিই আর কি। ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0। ঠিক আছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাকে বলো তো ডিডিএক্স অফ সাইন এক্স এটা কত? লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এ এক্স প্লাস এ এইচ মাইনাস সাইন এ এক্স ডিভাইডেড বাই এইচ, ডিভাইডেড বাই এইচ। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? বলো তো। আচ্ছা, এরপর বাকিটা তো নিজেরা নিজের মতোই করতে পারবা, বাকিরা নিজেরা নিজের মতোই করতে পারবা। কেমন? এই কিরে, চলো এরপরের পার্ট কেমনে হবে? উপরে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, তাই না? লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0, আমাদের উপরে কি থাকে বলো তো? 2 সাইন সি মাইনাস ডি বাই 2 এ এক্স প্লাস এ এইচ মাইনাস এ এক্স বাই 2 কস সি প্লাস ডি বাই 2। হ্যাঁ, তারপর হচ্ছে কস এ এক্স প্লাস এ এইচ প্লাস এ এক্স বাই 2 ডিভাইডেড বাই এইচ। কেমন? বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে দেখো কি থাকে, কি থাকে, 2 তো 2 এর মতোই থাকলো, লিমিট এইচ টেন্ডস টু 0, 2 তো 2 এর মতোই থাকলো। এক্স দেখো, এক্স এক্স ঘাচান, এটা কাটা এটা কাটা, কি থাকে? সাইন এইচ বাই 2, আর উপরে থাকে সাইন এইচ বাই 2, নিচে কি এইচ ইন্টু কস এক্স প্লাস এক্স বাই 2 কি হয়? এক্স প্লাস এ এইচ বাই 2। কেমন? তোমরা সবাই কি বুঝতে পারছো? বলো তো। ওকে, ঠিক আছে। এখন 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 এইটার ভ্যালু কত আমাকে বলো তো? এ বাই 2 হবে, কিন্তু রিটার্নে আসলে তুমি একটু সুন্দর করে এখানে একটা পরের লাইনে দিবা আর কি, এই জিনিসটা পরের লাইনে দিবা, সেম লাইনে দিবা না। আমি হলুদ কালার দিয়ে সেম লাইনে দিয়ে দিতেছি, তোমার কাছে হলুদ কালার থাকবে না,
তুমি পরের লাইনে দিবা। তুমি কি পরের লাইনে দিবা, তাহলে কি থাকতেছে, এটার ভ্যালু হয়ে যাবে 1 1। তাহলে কি পরে থাকে আমাকে বলো তো, 2 ইন্টু 1 ইন্টু a by 2 ইন্টু cos ax প্লাস h by 2। ঠিক আছে, 2 2 ঘাচাং, এই সর্বনাশ, h এর ভ্যালু কিন্তু শূন্য বসাই দিতে হবে, বুঝছো? তুমি যখনই লিমিট সরাবা h এর ভ্যালু শূন্য বসাই দিতে হবে। তাহলে কি পরে থাকে, a cos ax, a cos ax, খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা বলতে পারি ddx of sin ax equals to a cos ax। এবার এই এর জায়গায় যে কোনো সংখ্যা তুমি বসাইতে পারো। এর জায়গায় 2 বসালে কি হবে বলো তো, ddx of sin 2x 2 cos 2x। এর জায়গায় যে কোনো সংখ্যা তুমি বসাই দিতে পারো, এর জায়গায়, বুঝছো? এর জায়গায় যে কোনো কিছু তুমি বসাই দিতে পারো। ddx of sin 3x কি হবে, 3 sin 3 cos 3x, বুঝছো? 3 cos 3x 100 বসাই দিলে 100 cos 100x, 100 cos 100x। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে বলো তো, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এবার আরেকটা কাজ করব। আমরা তো x এর আগে ধ্রুবক বসাইছি, এবার পুরাটা জিনিসের আগে একটা ধ্রুবক দিয়ে দিই। ধরো সাইনের আগে একটা c দিয়ে দিলাম, এই সাইনের আগে একটা c দিয়ে দিলাম, এখানে একটা c দিয়ে দিলাম, কেমন? তাহলে কি হবে, এখানে একটা c দিয়ে দিলাম, তাহলে কেমন হবে আমাকে বলো তো? এটা আমি আলাদাভাবে করাবো না, প্রত্যেকটার আগে, তাহলে আগে যদি c দিয়ে দাও, এটার আগে একটা c আসবে, এটার আগে একটা c আসবে, তাই না? ধরো এখানে একটা c দিছো, তাহলে এই সিটা এখানে চলে আসবে, এই সিটা এখানে চলে আসবে, এই সিটা এখানে চলে আসবে, এখানে একটা c আসবে, এই পুরোটার আগে কি একটা c আসবে। সিটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবা, বলো বাইরে নিয়ে আসতে পারবা না সবাই? এই দুইটা থেকে তো c কমন যায়, সিটা কমন নিয়ে একেবারে বাইরে নিয়ে আসতে পারবা না? আমাকে বলো, সিটা কমন নিয়ে একেবারে বাইরে নিয়ে আসতে পারবা না? সি, এই যে সি কমন বাইরে, সি বাইরে, সি বাইরে, সি বাইরে, তাহলে সি ইন্টু ধ্রুবক। আগে ধ্রুবক দিলে ওইটা আসলে কোনো চেঞ্জই হয় না, ওই ধ্রুবকটা জাস্ট বাইরে বের হয়ে যায়, বুঝছো? বুঝছো? মনে রাখবা, ddx অফ c ইন্টু কোন একটা ফাংশন f of x। হ্যাঁ, আমি তোমাকে এভাবেই দেখাই, ddx of c ইন্টু f of x। তুমি মূল নিয়ম অনুসারে এটা করো তো, লিমিট h টেন্ডস টু 0, c ইন্টু f of x plus h minus c into f of x by h। সিটা জাস্ট বাইরে নিয়ে আসবে না, c into limit h tends to 0 f of x plus h। ক্লিয়ার? তাহলে কি থাকে, c into ddx of f of x। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। হ্যাঁ, যে দেখো ভেতরে যদি ধ্রুবক থাকে, তুমি ওই ধ্রুবকটাকে চাইলে শটান করে বাইরে নিয়ে আসতে পারো। ভেতরে যদি ধ্রুবক থাকে টান মেরে কি বাইরে নিয়ে আসতে পারো। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? বলো। সি এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে, সি এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে। আচ্ছা, তাহলে সাইন এক্স এর অন্তরজ সহগ আমরা শিখে ফেললাম, ওকে ওকে, চলো এবার কজ এক্স এ যাবো। পারবো সবাই? পারবা? চলো তাহলে ওয়াই না লিখলেও হয় আসলে, এফ অফ এক্স সমান কজ এক্স। তাহলে আমাকে বলো তো, এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? কস এক্স এর জায়গায় এক্স প্লাস বসবে, এক্স প্লাস এইচ বসবে, ঠিক আছে? কস এক্স প্লাস এইচ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো। তারপর মূল নিয়মের সূত্রানুসারে,
সূত্রানুসারে। বলো তো ddx অফ, আমি এবার আর f of x না লিখি, একটা লাইন স্কিপ, আচ্ছা দ্বিতীয় অঙ্ক যেহেতু লিখি, এরপরের থেকে আমার আর f of x লিখবো না, তোমরা লিখবা ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, উপরে কি হবে f of x plus h minus f of x divided by h। সুতরাং পরের লাইনে x এর জায়গায় কি বসাই দিবা cos x, ddx of cos x, পরে কেমনে ddx of cos x, বুঝছো, equals to limit h tends to 0, উপরে কি করবা cos c minus cos d এর ফর্মুলা, তাই না, cos x plus h minus cos x divided by h। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে কি থাকে আমাকে বলো তো, লিমিট h tends to 0, উপরে কি 2 cos c minus cos d এর ফর্মুলা কি 2 sin c minus d by 2, এই ভুলে গেছি তো, 2 sin c plus d by 2 sin d minus c by 2, এটা না, cos c minus cos d, এটার ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2, বলিও তো ঠিক আছে কিনা, sin d minus c by 2, এরকম না, ঠিক আছে তাই না, 2 sin c plus d by 2, x plus x plus h by 2 sin d minus c by 2, x minus x minus h by 2 divided by h। তাহলে দেখো তো কত হয়, লিমিট h tends to 0, 2টা 2 এর মতো, sin x plus h by 2, এটা কোনো গ্যাঞ্জাম করবে না, প্রথমটা কোনো গ্যাঞ্জাম করবে না, গ্যাঞ্জাম করবে দ্বিতীয়টা, এটা এটা কাটা, sin minus h by 2, sin minus h by 2, নিচে হচ্ছে h। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? এটা থাকে, তাহলে উপরেও কি একটা মাইনাস হাফ, বুঝছো, এটার ভ্যালু কত 1 না, সবাই বুঝছো বুঝছো, cos কোথাও লিখছি, cos x, ও সরি সর্বনাশ, কি করলাম এটা, এই সাইনের এটা এখানে ঢুকে গেছে, বুঝছো, মাথায় ছিল না, আগের অঙ্কের ইনফ্লুয়েন্সে চলে আসছে। এই তোমরা বুঝছো তো? আচ্ছা তাহলে এবার যদি বসায় দাও তাহলে কি হয়, 2 ইন্টু এখানে কত হয়, x এর জায়গায় যদি 0 বসাও সেটা কত, সরি h এর জায়গায় যদি 0 বসাও 2 ইন্টু সাইন এক্স ইন্টু 1 ইন্টু মাইনাস হাফ, তাহলে যেটা হয় মাইনাস সাইন এক্স। খুবই বিখ্যাত আর একটা ফর্মুলা, খুবই বিখ্যাত আর একটা ফর্মুলা। সুতরাং ddx অফ, আমরা একটা ফর্মুলার প্রমাণ করলাম আসলে, ddx অফ cos x, ddx অফ cos x equals to minus sin x, ddx অফ cos x equals to minus sin x। বুঝতে পারছো সবাই? আমাকে বলো বুঝতে পারছো? ddx of cos x equals to minus sin x। সবাই আমরা কি বুঝতে পারলাম? ওকে, এবার আমি যদি x এর জায়গায় x দেই তুমি কি পারবা? আমি যদি x এর জায়গায় x দেই পারবা? এটার আগে যদি একটা ধ্রুবক দিয়ে দিই পারবা? পারা উচিত, পারা উচিত, পারা উচিত। সবার তোলা হয়েছে? এই দেখো ddx of cos x, এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তুমি বাসায় করবা, তোমরাও অ্যান্সার বলতে পারবা কিছুদিন পরেই, প্যারা নিও না। ddx of cos x এটা হবে মাইনাস a sin x
মাইনাস এ সাইন এক্স, বুঝছো, মাইনাস এ সাইন এক্স, সেটা করে নিবা, এটা করে নিবা, কেমন? চলো আমরা পরেরটাই যাই, চলো আমরা পরেরটাই যাই, ঠিক আছে? মূল নিয়মে tan x এর অন্তরজ, মূল নিয়মে tan x এর অন্তরজ, চলো 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 ধরি f of x সমান tan x, ঠিক আছে? তাহলে f of x plus h, f of x plus h equals to tan x plus h। সুতরাং মূল নিয়মের সূত্রানুসারে বা মূল নিয়মের সংজ্ঞানুসারে মূল নিয়মের সংজ্ঞানুসারে আমি কি বুঝাইতে পারলাম? আমি এবার সরাসরি যাচ্ছি, সূত্রটা লিখলাম না, আমি এক লাইন স্কিপ দিচ্ছি, আমি এক লাইন স্কিপ দিচ্ছি, তোমরা দিবা না, তোমরা দিবা না, আমি সরাসরি লিখতেছি ddx of tan x, তোমরা কিন্তু দিবা না, ddx of f of x লিখে নিবা, লিমিট h tends to 0 tan x plus h minus tan x divided by x। বুঝতে পারছো? আচ্ছা, এখন লিমিট h tends to 0, tan c minus tan d তো ফর্মুলা নেই, tan c minus tan d তো ফর্মুলা নেই, কিন্তু একসাথে তো করতেই হবে, তাহলে sin cos এ ভাঙাই দিই, tan x কে লিখতে পারো sin x plus h, বুঝছো? tan c minus tan d তো ফর্মুলা নেই, কিন্তু দুজনকে একসাথে আনতে হবে, তাহলে sin cos এ ভাঙাই দাও। tan মানে কি? sin by cos না, মাইনাস tan x মানে কি? আমাকে বলো sin x by cos x, নিচে কত? h। আমি কি বুঝাইতে পারলাম? তারপর উপরে লসাগু করো, মনোযোগ দাও, লিমিট h tends to 0, লিমিট h tends to 0, নিচে হচ্ছে h, উপরে তুমি যদি লসাগু করো, নিচে cos x plus h into cos x, cos x plus h into cos x, উপরে কি হবে? sin x plus h, sin x plus h into cos x minus cos x plus h sin x into cos x plus h। বুঝতে পারছো? উপরে কি কোনো ফর্মুলা যায়? আমাকে দেখে বলো তো, এখানটায় কি কোনো ফর্মুলা যায়? sin a cos b minus cos a sin b, sin a cos b, sin a cos b minus cos a sin b, তাই না? sin a cos b minus cos a sin b, বুঝতে পারছো? sin a minus b এর ফর্মুলা না, sin a minus b এর ফর্মুলা না, লিমিট h tends to 0, লিমিট h tends to 0, sin a minus b এর ফর্মুলা। তাহলে h টা নিচে নিয়ে আসলাম, cos x plus h এটাও নিচে, cos x এটাও নিচে, sin a minus b এর ফর্মুলা যদি করো sin x plus h minus x, দেখো আমাদের কাহিনী কিন্তু হয়ে গেছে, লিমিট h tends to 0, ঝামেলা কে করতেছিল? ও কিন্তু ভ্যানিশ, sin h by h ইন্টু, ওরা দুজন কিন্তু কোনো ঝামেলা না, cos x plus h ইন্টু cos x। তো লিমিটের ফর্মুলা ভাঙলে এটা 1 ইন্টু 1 বাই cos স্কোয়ার x, তাহলে কি হয়? sec স্কোয়ার x। তো আমাদের আরেকটা জিনিস আমরা পেরে ফেললাম, ddx of tan x, ddx of tan x equals to sec স্কোয়ার x। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? সবাই তোমরা কি বুঝতে পারছো? এই কি হলো?
তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স আমরা পেরে ফেললাম, তাই তো। সেক স্কোয়ার এক্স, সেক এক্স না, নিচে দুইটা কস, নিচে দুইটা কস। তো সিমিলারলি আমি যদি এখন ট্যান এক্সটা বের করতে বলতাম, তোমরা পারতা, এটা করবা, সবাই বাসায় করবা। ট্যান এ এক্স যেটা হবে সেক স্কোয়ার এ এক্স, আর যেই সহগটা সেটা আসলে আগে গুণ হয়, বুঝছো বুঝছো বুঝছো। এক্স এর জায়গায় যদি কিছু একটা থাকে সেটা এই যে ট্যান এ এক্স, সেক স্কোয়ার এ এক্সই হবে, তবে তার সহগটা এটা আগে গুণ হয়ে যাবে, সহগটা কি আগে গুণ হয়ে যাবে। এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে। তোমাদের একটা কাজ দেই, সবার বোর্ড বইয়ের একদম শুরুতে দেখবা ক্যালকুলাসের অনেকগুলা ফর্মুলা আছে, বুঝছো, অনেকগুলা সূত্র আছে, অন্তরীকরণের সূত্র। সবগুলা সূত্র এখনই মুখস্থ করার ট্রাই করো, এই সপ্তাহের মধ্যে সবগুলা মুখস্থ করে ফেলবা। আমরা এগুলো আসলে সূত্রের প্রমাণ দেখতেছি। হ্যাঁ, ডিডিএক্স অফ ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স খুবই বিখ্যাত ফর্মুলা, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, বুঝছো। তো আপাতত মুখস্থ করে ফেলো, বইয়ের শুরুতে যেই ফর্মুলাগুলো আছে এগুলো মুখস্থ করো। সিমিলার ভাবে, পুরাপুরি সিমিলার, মূল নিয়মে কট এক্স, কট মানে ট্যানের উল্টা না, বুঝছো, কট মানে ট্যানের উল্টা। তো এটা প্রমাণ করবা, বাসায় করবা, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাসায় করবা, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ডিডিএক্স অফ কট এক্স এটা হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আরেকটা এক্স এর জায়গায় যদি এ এক্স দেয় আর কি, ডিডিএক্স অফ কট এক্স এটা হবে মাইনাস কোসেক স্কোয়ার এ এক্স। সহগটা কত, এক্স এর সহগ কত এ, সেই সহগটা আগে গুণ হবে, সেই সহগটা আগে গুণ হবে। দ্যাটস ইট। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? চলো আমরা পরেরটাই যাই। মূল নিয়মে সেক এক্স এর অন্তরজ, সেক এক্স এর অন্তরজ। চলো 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 এটা করি। আমাদের এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেক এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত হবে, সেক এক্স প্লাস এইচ। সুতরাং মূল নিয়মের সূত্রানুসারে, সুতরাং মূল নিয়মের, যেহেতু মূল নিয়মে বলছে, মূল নিয়মের সংজ্ঞানুযায়ী, মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী ডিডিএক্স অফ সেক এক্স, সবাই লিখে ফেলো, ডিডিএক্স অফ সেক এক্স এটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 sec x plus h minus sec x divided by h। তোমরা কি বুঝছো সবাই? সবাই sec c minus sec d এটা কি ফর্মুলা ভাঙাইতে হবে, সেটা তো নাই, আছে sin c minus sin d আছে, কিন্তু এটার কি আছে আমাকে বলো না। তাহলে কি করবা, কজে যাবা, কোথায় যাবা, কজে যাবা। তাহলে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h, উপরে কত 1 বাই cos x plus h minus 1 বাই cos x। বুঝতে পারছো? তাহলে এবার লসাগু করো, লিমিট h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h, উপরে কত আমাকে বলো, উপরে কত, লসাগু করো, cos x plus h into cos x, আর উপরে কি থাকে cos x minus cos x plus h। কেমন? আচ্ছা, তাহলে এবার উপরে cos t minus cos d এর ফর্মুলা, এই যে cos t minus cos d এর ফর্মুলা, এটা ভাঙানো লাগবে, এটা ভাঙানো লাগবে, বুঝছো। লিমিট h টেন্ডস টু 0, নিচের h h এর মতোই থাকলো, এই cos x plus h এটাও নিচে চলে আসবে, চলে আসবে না, এই যে cos x plus h আর cos x দুইটাই কি নিচে চলে আসবে। উপরে কি cos t minus cos d, 2 sin
সি প্লাস ডি বাই টু এক্স প্লাস এইচ বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু। কেমন? তাহলে দেখো তো কি থাকে, এটা কাটা, লিমিট h টেন্ডস টু 0, ক্লিয়ার? 2 sin x প্লাস h বাই 2 sin h বাই 2, ঠিক আছে? বুঝছো? আমি একটু আগে পরে লিখি যে cos x প্লাস h আর cos x এটা একসাথে লিখলাম, cos x প্লাস h আর cos x, আর ওদিকে h টা আমি এখানে লিখলাম। বুঝছো? একটু আগে পরে লিখছি। এটার ভ্যালু কত হবে? হাফ হবে না? বলো, হাফ হবে না? না, আমরা একটু লিমিটটা বসাইতে থাকি, ঠিক আছে? আমরা একটু লিমিটটা বসাইতে থাকি। h টেন্ডস টু 0, এখানে একটা 2 sin x, নিচে কি cos x হচ্ছে 2টা ইনটু হাফ। sin x বাই cos x কি tan x, আর 1 বাই cos x কি sec x। tan x দেখো, sin x বাই cos x tan x sec x, তাহলে কি হয়? sec x টা আগে লিখি, sec x tan x, বুঝতে পারলাম? সুতরাং ddx অফ sec x, আমাদের আরেকটা বিখ্যাত ফর্মুলা, ইকুয়ালস টু sec x tan x। এখন আরেকটা তুমি বাসায় প্রমাণ করবা, x এর জায়গায় তুমি যদি sec ax দাও তাহলে কি হয়? কি হবে জানো? sec ax tan ax, তার আগে একটা a। সবাই কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? বলো, তোমরা সবাই কি বুঝতে পারছো? বলো বলো বলো। ডান 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 ডান। এইচ এর মান 0, হ্যাঁ এইচ এর মান 0 বসায় দিলেই তো হয়। এই যে এইচ এর মান যদি 0 বসায় দাও, cos x হয় না? ওখানেও cos x। ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? পরেরটা, আমার পরেরটাই যাইতেছি, আর বেশি না, আর জাস্ট কয়েকটা। দেখো এইটা হোমওয়ার্ক, ddx অফ cosec x, আমি আনসারটা বলে দিচ্ছি। ddx অফ cosec x এটা হবে মাইনাস cosec x cot x। সিমিলারিটি আছে কিন্তু, বুঝছো? তুমি সবগুলা ফর্মুলা একবার গো থ্রু করলেই দেখবা সিমিলারিটি আছে। sec আর cosec এর সিমিলারিটি আছে, tan আর cot এর সিমিলারিটি আছে, তাই না? এই দেখো ddx অফ tan x কি? sec স্কয়ার, cot তার উল্টা, তারটা কি? মাইনাস cosec স্কয়ার, একটা পজিটিভ একটা নেগেটিভ। ddx অফ sec কি ছিল? sec x tan x, cosecটা কি হবে? নেগেটিভ হবে, cosec x cot x। বুঝছো? বুঝছো বুঝছো? আচ্ছা, এবার তোমাদের এই ধারাগুলোর কথা মনে আছে? এই ধারাগুলা দিয়ে যে আমরা লিমিট করতাম, তোমাদের কি এই ধারাগুলোর কথা মনে আছে? এগুলা দিয়ে মাঝে মাঝে প্রমাণ করা লাগতে পারে, প্রমাণ করা লাগতে পারে। আমরা দেখি মূল নিয়মে e টু দি পাওয়ার x খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। মূল নিয়মে e টু দি পাওয়ার x এর অন্তরোধ সহগ, ঠিক আছে? f অফ x সমান e টু দি পাওয়ার x। তাহলে আমাকে বলতে পারবা f অফ x প্লাস h কত? f অফ x প্লাস h কত? e টু দি পাওয়ার x প্লাস h, e টু দি পাওয়ার x প্লাস h, তাই না? e টু দি পাওয়ার x প্লাস h, বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখি মূল নিয়মের সূত্রানুযায়ী। মূল নিয়মের, এখানে একটা ধরে লিখতে হবে কারণ f of x তো কোশ্চেনে দেওয়া নাই। মূল নিয়মের সংজ্ঞানুযায়ী বা সূত্রানুযায়ী বা মূল নিয়ম অনুযায়ী তুমি একটা লিখলেই হয়। মূল নিয়মের সংজ্ঞানুযায়ী ddx অফ, আমি সরাসরি লিখে দিচ্ছি ddx অফ e টু দি পাওয়ার x, এটা কি হবে আমাকে বলো তো?
লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। আচ্ছা, e টু দি পাওয়ার x এটাকে কি লেখা যায়? a টু দি পাওয়ার ধরো b প্লাস c বা m প্লাস n, এটাকে কি আমরা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n লিখতে পারি না? আমি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? লিমিট h টেন্ডস টু 0 e to the power x into e to the power h minus e to the power x divided by h. ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই? e to the power x কমন যায় না? লিমিট h টেন্ডস টু 0, x এর কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম h এর। কোনো ফর্মুলা দেখতেছ? কোনো ফর্মুলা দেখতেছ? বলতো একটা সাইড নোট দিতে পারো। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু কত? 1, তাই না? সুন্দর না? তাহলে আমাদের অ্যান্সার কত হয়? e টু দি পাওয়ার x ইনটু 1। এই একটা ফাংশন যাকে ডিফারেনশিয়েট করলে চেঞ্জ হয় না। e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে কি হয় না? e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে কি হয় না? চেঞ্জ হয় না। কি হয় না? চেঞ্জ হয় না। আচ্ছা, এটা এভাবেও করতে পারো, এভাবেই করা উচিত আসলে। বা তুমি চাইলে এটাকে ধারাতে ভাঙায়ও করতে পারো, যেটা অ্যাকচুয়ালি একটু বড় হয়। e টু দি পাওয়ার h কে ধারা ভাঙায় করছো না, এটার প্রমাণটা ওভাবেও করতে পারো, এটাও বড় হয়। ডান 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 ডান। বুঝতে পারছো সবাই? সবাই আমি কি বুঝাইতে পারলাম? চলো পরেরটা, e টু দি পাওয়ার mx এর ধারা, মানে e টু দি পাওয়ার mx এরটা। তাহলে এবার আমাদের f of x কত হবে? e টু দি পাওয়ার mx। f of x প্লাস h কত হবে আমাকে বলো তো? e টু দি পাওয়ার mx প্লাস mh, e টু দি পাওয়ার mx প্লাস mh। মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী, মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী কি হবে বলো তো? মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী ddx of e to the power mx, ddx of e to the power mx, সেটা কত? লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 e to the power mx plus mh minus e to the power mx by h। তোমরা অলরেডি জানো আনসারটা, লিমিট h টেন্ডস টু 0 e to the power mx into e to the power mh minus e to the power mx by h। e to the power mx টা কমন যাবে, তাই না? e to the power mx টা কমন যাবে। দেখো, লিমিট h টেন্ডস টু 0 e to the power mx টা কি? কমন। তাহলে কি থাকে? e to the power mh minus 1 by h। এখানে দিলাম একটা m, এখানে দিলাম একটা m, এটার ভ্যালু কত? 1, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হয়? e to the power mx into 1 into m, m e to the power mx, m e to the power mx। বুঝতে পারলাম? m e to the power mx। সবাই কি ক্লিয়ার? সবাই কি 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার? আমরা পরেরটাই যাব, আমরা পরেরটাই যাব। আর 3টা অঙ্ক, তারপর শেষ। ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, আর 3টা অঙ্ক। ওকে, মূল নিয়মের সব একসাথে শেষ করে দিই। হ্যাঁ, মূল নিয়মের সব একসাথে শেষ করে দিই। মূল নিয়ম এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। এটার কিন্তু কোনো ফর্মুলা নাই, এটারে ধারাতে ভাঙাইতে হবে। মনোযোগ মনোযোগ, এ টু দি পাওয়ার এক্স, তাই না? এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত? এক্স প্লাস এইচ কত? এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ।
মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী, মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী, আমি কিন্তু এক লাইন স্কিপ করতেছি এখানে, প্রথম ফর্মুলাটা লিখি না, তুমি কিন্তু লিখবা পরীক্ষা হলে। ddx of a to the power x equals to limit h tends to 0 a to the power x plus h minus a to the power x into h। এই যে a to the power x plus h, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? limit h tends to 0, যে a to the power x plus h, এটাকে আমরা লিখতে পারি a to the power x into a to the power h minus a to the power x divided by h। তুমি উপর থেকে a to the power x কমন নিতে পারো, পারো? বলো তো, তুমি উপর থেকে a to the power x কমন নিতে পারো। লিমিট h tends to 0, উপর থেকে যদি a to the power x কমন নাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? a to the power h minus 1 by h। এটার তো ফর্মুলা নাই, এটা কেমনে করব? ধারা ভাঙায়, মনে আছে? a to the power x, ওর তো কোনো প্যারা নাই, বাইরে নিয়ে আসলে এটা ধ্রুবক, তো লিমিট h tends to 0, a to the power h এর ধারা ভাঙাও। ফর্মুলা নাই, ধারা ভাঙায় করতে হবে, বুঝছো? পরীক্ষায় আসছে, অনেকবার আসছে কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখছো ধুমায় আসছে, যদিও এখন কম আসে, আগে বেশি আসতো। 1 plus h ln a plus h square by 2 factorial ln a plus h cube by 3 factorial ln a square, এখানে ln a cube প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। তারপর সেখান থেকে তুমি কি 1 বিয়োগ করবা, এই 1 কাটা, নিচে কি h, h কাটাকাটি দিলে কি পড়ে থাকে আমাকে বলো তো? a to the power x লিমিট h tends to 0, h কাটা, এখানে কি ln a plus h by 2 factorial ln a whole square plus h by 3 factorial ln a cube plus dot 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 dot। আমি কি বুঝাইতে পারলাম? প্রথমটা বাদে বাকি সব জায়গায় একটা হলেও কি আছে? প্রথমটা বাদে বাকি সব জায়গায় একটা হলেও কি আছে? h আছে না? বুঝছো? বসায় দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? a to the power x ln a plus 0, তাহলে কি থাকে আমাকে বলো? a to the power x ln a, দ্যাটস ইট, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝছো সবাই? সুতরাং ddx of a to the power x equals to a to the power x ln a। ঠিক আছে, ওকে চলো পরেরটাই যাই। মূল নিয়মে ln x এর অন্তরোধ সহগ, ln বা লগের কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে, আসতেছি প্রপার্টিগুলো আস্তে আস্তে আসবো। হ্যাঁ, ধরি f of x সমান ln x, তাহলে f of x plus h কি হবে বলো তো? ln x plus h। অতএব মূল নিয়ম অনুযায়ী ddx of ln x কি হবে বলো তো? লিমিট h tends to 0, আমাদের উপরে হচ্ছে ln of x plus h minus ln x divided by h।
এখন লনের কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে। লনের বিয়োগ মানে ভাগ না, লন এ বাই বি, বা তুমি লন এ মাইনাস লন বি, এটাকে লিখতে পারো লন এ বাই বি লিখতে পারো। লনের যোগ মানে গুণ, ওগুলাতে পরে। বিয়োগ মানে ভাগ। তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমাদের লনের যেই বিয়োগ সেটা মানে কি ভাগ। ভাগ করে তো লন x প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই h। তাহলে দেখো তো কি থাকে, লিমিট h টেন্ডস টু 0, limit h tends to 0, ln of 1 plus h by x divided by h। দেখো তো একটা ফর্মুলা আছে, তোমার কি মনে পড়ে? লিমিট x tends to 0, ln of 1 plus x by x equals to 1। তাহলে এখানে যেইটা, এখানেও সেটা হওয়া লাগবে। h by x দিলাম, h by x, উপরে একটা 1 by x গুণ হবে, উপরে একটা 1 by x গুণ হবে, উপরে একটা 1 by x গুণ হবে। তুমি বুঝছো? তুমি কি বুঝছো? তাহলে দেখো তো এইটার ভ্যালু কত হয়, লিমিটের ফর্মুলা না, এটার ভ্যালু কত হয় 1, 1 ইন্টু 1 বাই এক্স। তাহলে আমাদের অ্যান্সার কত 1 বাই এক্স। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? সুতরাং x এর জায়গায় ax দিলে কি হইতো? মজার একটা কাহিনী হইতো, কোনো চেঞ্জ হইতো না এখানে। একটু চিন্তা করে দেখো, ddx অফ ln x, x এর জায়গায় যদি ax দিতাম কি হইতো? 1 বাই ax ইন্টু a, কাটাকাটি চলে যাইতো, কাটাকাটি চলে যাইতো। ঠিক আছে? তোমাদেরকে কি আমি বুঝাইতে পারছি? লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। আচ্ছা, লগের আরেকটা প্রপার্টি আছে, log a বেস b ইন্টু, আচ্ছা ধরো তোমার এরকম আছে log a বেস b, এটাকে তুমি নতুন একটা ভিত্তি আনতে পারো। ধরো log a বেস, ধরো c দিলা, ইন্টু log c বেস b। এই c c কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে, তাই না? বুঝতে পারলাম? এই c c কাটাকাটি হয়ে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এই c c কি হবে? কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমাদের এখানে f of x টা কত? log a বেস x। ভিত্তিটা যদি ই হয় তাহলে ব্যাপারটা সহজ হইতো না, কারণ লনেরটা অলরেডি আমরা করে আসছি, লনেরটা আমরা অলরেডি করে আসছি, লনেরটা অলরেডি করে আসছি। ওকে, তাহলে আমি একটা কাজ করি, লগ এখানে একটা ভিত্তি ই লাগাই দিই, ইন্টু ইন্টু দি, মিলাইতে হয়, মিলাইতে হয়। তাহলে এ তো এখানে দিতে হবে, এখানে ই দিতে হবে। দেখো তো যে ই ভ্যানিশ হয়ে মিলে যায় না? আমাকে বলো তাহলে ব্যাপারটা কি থাকে? কি থাকে? যে log a বেস ই, এটা আমি আগে দিয়ে দিলাম। এটা তাহলে কি হয়? ln x। দেখো তো এটা একটা ধ্রুবক না? এটা একটা ধ্রুবক না? আমাকে বলো তো। ধ্রুবক, এটা একটা সি এর মতো চিন্তা করতে পারো। তাহলে এইটাকে তুমি যদি মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করো, log a বেস দিয়ে, এটা তো বাইরেই চলে আসবে, এইটার ডিফারেন্সিয়েশন। তাহলে সেটা কি হবে? log a বেস ই ইন্টু 1 বাই এক্স না? এটার আনসার। তোমরা সবাই কি বুঝতে পারছো? এটা তো ধ্রুবক, ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসে না? তাহলে এটা ইন্টু এটার ডিফারেন্সিয়েশন। পারবা তো? পারবা তো? এই যে এটার আগে একটা log a বেস ই, ওই log a বেস ইটা এখান থেকে কমন নিয়ে একদম বাইরে নিয়ে আসবা, এখানে log a বেস ই। হোমওয়ার্ক। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো।
ওকে, ক্লিয়ার? তো আল্লাহ হাফেজ, ভালো থাইকো, টাটা, বাই বাই।